যে ভারত একসময় ঢাকার রাজনীতিতে নিজের প্রভাব নিয়েছিল আত্মবিশ্বাসী, সেই ভারতই কি এখন তারেক রহমানকে দিল্লিতে নিতে মরিয়া? নয়াদিল্লিতে চলছে কূটনৈতিক দৌড়ঝাঁপ, সামনে আসছে একের পর এক প্রস্তাব। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ তারেক রহমানকে এত প্রয়োজন কেন ভারতের? এর উত্তর লুকিয়ে আছে শেখ হাসিনা, চীন এবং দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক সমীকরণে। আর এই হিসাবটা বুঝতে পারলে পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশকে ঘিরে ভারত কেন বদলাচ্ছে তার পুরনো কৌশল। তারেক রহমানকে ভারত সফরে নিতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীর সরকার। ভূ রাজনীতির খেলায় বাংলাদেশ এখন এমন এক শক্ত অবস্থানে, যাকে সমীহ করা ছাড়া ভারতের সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। দিল্লিতে এখন এক অদ্ভুত দৌড়ঝাঁপ চলছে। যে ভারত একসময় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নিজেদের একচ্ছত্র প্রভাব বজায় রাখতে অভ্যস্ত ছিল, সেই ভারতই আজ ঢাকার নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে নিজেদের দীর্ঘদিনের কৌশল বদলাতে বাধ্য হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বরফ গলিয়ে বাংলাদেশের সঙ্গে ভঙ্গুর সম্পর্ক জোড়া লাগানোর এই আকুলতা কেবল কোনো কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটি বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের উদীয়মান গুরুত্ব ও কৌশলগত ভূ রাজনৈতিক অবস্থানেরই এক স্পষ্ট স্বীকৃতি। দর্শক, কূটনীতির বাতাস কখন যে কোন দিকে ঘুরবে তা আগে থেকে অনুমান করা সত্যিই কঠিন। গত 2 বছরের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করলে দেখা যাবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এক বিশাল নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ভারতের মাটিতে শেখ হাসিনার আশ্রয় গ্রহণ এবং পরবর্তী সময়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্কের মধ্যে চরম শীতলতার যে অধ্যায় শুরু হয়েছিল, তা হয়তো অনেকেই ভেবেছিলেন সহজে কাটার নয়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র থাকে না, থাকে কেবল নিজ নিজ রাষ্ট্রের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ। 2026 সালে এসে সেই জাতীয় স্বার্থের টানেই ভারতকে ব্যাকফুটে গিয়ে দ্বিপক্ষীয় বরফ গলানোর পথ খুঁজতে হচ্ছে। নয়াদিল্লি যেন এখন সময় হাতে নিয়ে দৌড়াচ্ছে। চলতি আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে লাল গালিচার সংবর্ধনা দিতে ব্যাকুল হয়ে উঠেছে। বছরের বাকি 4 মাসে ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক সূচি কানায় কানায় পূর্ণ। বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে মোদী সরকারের একের পর এক পুনর্নির্ধারিত সফর শুরু হয়ে গেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এই ক্ষত মেরামত করার যে সুযোগের জানালা এখন খোলা রয়েছে, তা হয়তো সময়ের ফ্রেমে আটকে চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই যা করার খুব দ্রুতই সেরে ফেলতে চাইছে দিল্লি। এই তাড়াহুড়োর নেপথ্যে রয়েছে একের পর এক কূটনৈতিক গোপন বৈঠক ও নজিরবিহীন দৌড়ঝাঁপ। গত 9 আগস্ট আচমকা ঢাকায় এসে হাজির হন ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। তার ঠিক পরদিনই ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সচিবালয়ে গিয়ে সরাসরি বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। বৈঠক শেষ হতে না হতেই ত্রিবেদী উড়াল দেন নয়াদিল্লিতে এবং সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি বসে ঢাকা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেন। মোদী সরকারও ঢাকাকে পরিষ্কার বার্তা দিয়েছে, হাসিনা ইস্যুতে আটকে না থেকে দ্রুত একটি দ্বিপক্ষীয় সফর আয়োজন করা গেলে দুই দেশের জমে থাকা সব জটিল সমীকরণ ও দীর্ঘদিনের সংকট সমাধান করা সম্ভব। তবে এই সম্ভাব্য বন্ধুত্বের পুনর্গঠনের পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতে বসে শেখ হাসিনার অব্যাহত রাজনৈতিক অবস্থান। 5 আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলন বাংলাদেশের তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। তারেক রহমানের সরকার একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসককে ভারতের মাটিতে বসে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা। ঢাকার এই শক্ত আইনি ও কূটনৈতিক বার্তা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়কে রীতিমতো কাঁপিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে দিল্লি দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করে জানায়, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের দূরতম কোনো সম্পর্ক নেই এবং বাংলাদেশের নিয়মতান্ত্রিক নতুন সরকারের বিরুদ্ধে করা মন্তব্য ভারত কোনোভাবেই সমর্থন করে না। ভারতীয় কূটনীতিকরা ভালো করেই জানেন, কেবল মুখে মিষ্টি কথা বললে ঢাকার এই বরফ গলবে না। তাই তারা আলোচনার টেবিলে বেশ কিছু বড় অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রস্তাব সাজিয়ে রেখেছে। এই সফরের মাধ্যমে ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির ঐতিহাসিক নবায়ন, শক্তি ও জ্বালানি খাতের স্থবিরতা দূর করা এবং 2025 সালের মে মাসে বাংলাদেশের বস্ত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ওপর আরোপিত কঠোর বাণিজ্য বিধিনিষেধ প্রত্যাহার করতে প্রস্তুত।
ভারত তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে নিয়ে যাওয়ার প্রস্তাব করলেও ঢাকার অভিজ্ঞ কূটনীতিকরা খুব ভালো করেই বোঝেন অন্য দেশের আয়োজনে কেবল দর্শক হয়ে থাকার চেয়ে দিল্লির সঙ্গে মুখোমুখি দ্বিপক্ষীয় বৈঠক অনেক বেশি কার্যকর ও ফলপ্রসূ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কেবল ভারতের সীমান্ত ঘেঁষা কোনো দুর্বল প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা, ট্রানজিট সুবিধা এবং বিশাল এক বাণিজ্য বাজারের মূল চাবিকাঠি। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী ভূরাজনৈতিক বাস্তবতা বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে একপাক্ষিক আধিপত্য বিস্তারের দিন শেষ হয়ে গেছে। নয়াদিল্লিও এখন হাড়ে হাড়ে অনুধাবন করতে পারছে অতীত ভুলে নতুন আত্মমর্যাদাশীল বাংলাদেশের চাওয়া পাওয়াকে যথাযথ মূল্যায়ন না করলে এই অঞ্চলে নিজেদের মূল কৌশলগত অবস্থান ধরে রাখা তাদের জন্য বড্ড কঠিন হয়ে পড়বে।